পুকুরের পানি শান্ত হয়ে ঝিলমিল করতে লাগল। সেই আলোয় গৌরীর শরীর ধীরে ধীরে বদলাতে শুরু করল। কয়েক মুহূর্তের মধ্যেই সে এক সুন্দর নীল কমল ফুলে পরিণত হল। দিন আগে কাশীপুর গ্রামে গৌরী নামের এক অনাথ মেয়ে থাকত। তার মা বাবা ছোটবেলাতেই মারা গিয়েছিল, তাই সে তার মামা মামির বাড়িতে থাকত। কিন্তু সেখানে সে ভালোবাসা নয়, শুধু তিরস্কার আর কঠোর পরিশ্রমই পেত। তার মামি ছিল অহংকারী, আর তার দুই মেয়ে গৌরীর প্রতি ঈর্ষান্বিত ছিল। তবুও গৌরী সবকিছু চুপচাপ সহ্য করত। এক সকালে প্রতিদিনের মতো গৌরী নদীর ধারে কাপড় ধুতে গেল। তার মুখে ছিল শান্তি, কিন্তু মনে লুকিয়েছিল অনেক কষ্ট। এই যে অপয়া মেয়ে, এখনো কাপড়ই ধুচ্ছিস? তোর কি একটুও ধারণা আছে বাড়িতে কত কাজ পড়ে আছে? কতক্ষণ ধরে আমি তোর জন্য অপেক্ষা করছি, আর তুই এখানেই পড়ে আছিস। চল, এখনই বন্ধ কর আর তাড়াতাড়ি বাড়ি চল। এখনো চা বানাতে হবে, বুঝলি? মামি, আজ কাপড় অনেক বেশি ছিল, তাই একটু দেরি হয়ে গেছে। আপনি আগে বাড়ি যান, আমি এই কাপড়গুলো ধুয়ে তাড়াতাড়ি চলে আসছি। এসে গরম গরম চা বানিয়ে দেব। ঠিক আছে, আমি বাড়ি যাচ্ছি, কিন্তু শোন, এখানে কারো সঙ্গে গল্পে মেতে যাস না। কাজ শেষ করে সোজা বাড়ি চলে আসবি, বুঝলি? এটা বলে মামি সেখান থেকে চলে গেল। তখনই তার বান্ধবী নন্দিনী হালকা হাসি নিয়ে কাছে এসে বলল, এই গৌরী, আমি তো বুঝতেই পারি না তোর মামি তোকে এত কষ্ট দেয় কেন। তার নিজের দুইটা মেয়ে আছে, কিন্তু তাদের দিয়ে একটা বাসনও মাজায় না, আর তোকে দিয়ে পুরো বাড়ির সব কাজ করায়। এটা কেমন বিচার? আরে নন্দিনী, তিনি আমার মামি, আমার কাছে তো মায়ের মতোই। তিনি যতই বকুন বা কাজ করান, আমি সব সহ্য করব, কারণ মা বাবা মারা যাওয়ার পর তিনি তো আমার একমাত্র ভরসা। হ্যাঁ হ্যাঁ, আমি সব বুঝি, কিন্তু এত অপমান করা আর পশুর মতো খাটানো তো ঠিক না। তুই ওনাকে বোঝানোর চেষ্টা কর, একটু হলেও তো বুঝতে হবে। ঠিক আছে নন্দিনী, এখন আমি যাই, না হলে মামি আবার আমাকে বকবেন। এটা বলে গৌরী কাপড় নিয়ে বাড়ির দিকে রওনা দিল। কিন্তু বাড়িতে পৌঁছাতেই মামির রাগ আরও বেড়ে গেল। এই যে আমাদের রানী সাহেবা এসে গেছে। এত সময় কোথায় লাগিয়ে এলি? বাড়ির কাজের কোনো খেয়াল আছে তোর, নাকি সবকিছু আমাকেই সামলাতে হবে? চল, এখন অজুহাত বন্ধ করে তাড়াতাড়ি চা বানিয়ে ফেল। আমার মেয়েরা এখনই উঠবে, তাদের যেন অপেক্ষা করতে না হয়। মামি, আপনি চিন্তা করবেন না, আমি আগেই বাসনগুলো পরিষ্কার করে নিই, তারপর সঙ্গে সঙ্গে চা বানিয়ে দিচ্ছি। এটা বলে গৌরী চুপচাপ রান্নাঘরে চলে গেল এবং ঝুঁকে বাসন মাজতে লাগল। হঠাৎ ভেতর থেকে দ্রুত পায়ের শব্দ এলো। মামির মেয়ে কাজল বিরক্ত হয়ে বলল, উফ, আবার সেই বাসনের দুর্গন্ধ। গৌরী, একটু ঠিক করে মাজতো এগুলো। কালও দেখেছি বাটিতে ডাল লেগেছিল, যেন শুধু ওপর ওপর হাত বুলিয়ে দিয়েছিস। কাজ করবি যখন ঠিক করে কর, না পারলে থাক। প্রতিবার আমাকেই বলতে হয়। দিদি, আমি তো তাড়াতাড়ি কাজটাই করছি। এই বাসনগুলো এখনই পরিষ্কার করে ফেলছি, তারপর সঙ্গে সঙ্গে চা বানিয়ে নিয়ে আসব। আপনি একটু অপেক্ষা করুন। তখন কাজলের ছোট বোন রুবি তীর্যক হাসি নিয়ে এগিয়ে এসে কটাক্ষ করে বলল, আরে দিদি, ও আবার কাজের মূল্য কি বুঝবে? ও তো শুধু যেমন তেমন করে কাজ শেষ করতে জানে, কোনো কাজ ঠিকমতো করতে পারে না।
আর তার উপর মা বাবা ওকে এই বাড়িতে জায়গা দিয়েছে বলেই এমন ভাব দেখায়। গৌরী দুই বোনের সব তিরস্কার চুপচাপ শুনতে থাকল, কিন্তু তার মুখ থেকে একটি শব্দও বের হলো না। সে মাথা নিচু করে সব বাসন মাজল, তারপর ধীরেই রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলো। কিছুক্ষণ পর চা বানিয়ে ট্রেতে করে মামির কাছে নিয়ে এলো। বাহ, আজ তো বেশ ফুর্তি দেখাচ্ছিস। এত তাড়াতাড়ি চাও বানিয়ে ফেললি? সত্যি আজ তো চমক দেখিয়ে দিলি। নাকি আজ সূর্য পশ্চিম দিক থেকে উঠেছে? হ্যাঁ হ্যাঁ, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছিস? যা, পুরো বাড়ি ঝাড়ু দে। আর শোন, যদি কাজ করার ইচ্ছা না থাকে তাহলে এভাবে দাঁড়িয়ে থাকার চেয়ে চুপচাপ গিয়ে কোথাও ঘুমিয়ে যা। এই শোনো, তুমি গৌরীকে সবসময় এভাবে তিরস্কার করো কেন? একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, এই বাড়ির অর্ধেকের বেশি কাজ কে করে? গৌরী তো বেচারি দিনরাত কিছু না বলে কাজ করে যায়, কখনো মুখ থেকে একটা অভিযোগও বের হয় না। কমপক্ষে তাকে দুটো ভালোবাসার কথা তো বলতে পারো, একটু স্নেহ দেখাও। আপনি তো থাকতেই দিন, আপনি তো ওকে মাথায় তুলে রেখেছেন, মনে হয় ওকে কিছু বলাই যাবে না। আর বলুন তো, বাড়িতে কি খাবার ফ্রি আসে যে ও এত ভাব দেখায়? কাজ তো করতেই হবে ওকে। গৌরী চুপচাপ মাথা নিচু করে সেখান থেকে চলে গেল এবং বাড়ির আঙিনায় ঝাড়ু দিতে লাগল। তখন গ্রামের এক কাকি তাকে দেখে কাছে এসে স্নেহ ভরে বললেন, এই মেয়ে গৌরী, তুই সকাল থেকে কাজ করেই যাচ্ছিস, একটু বিশ্রামও নে। এত তাড়াহুড়ো করে সব কাজ করার কি আছে? তুই তো খুব ক্লান্ত হয়ে যাচ্ছিস। গৌরী হালকা একটা হাসি এনে ঝাড়ু দিতে দিতে থেমে যায় এবং ধীরে ভদ্র স্বরে বলে, না কাকি, আমি ঠিক আছি। কাজ তো করতেই হয়, তাই না? এখন তো অভ্যাস হয়ে গেছে। ক্লান্ত লাগে, কিন্তু ভাবি সব কাজ তাড়াতাড়ি শেষ করে ফেলি, তাহলে মামিও রাগ করবেন না। আমার শুধু এই চেষ্টাই থাকে যেন কারো অভিযোগের সুযোগ না থাকে। কাকি স্নেহ ভরে গৌরীর মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বললেন, এই পাগলি মেয়ে, তুই সবসময় শুধু অন্যদের কথাই ভাবিস কেন? একটু নিজের কথাও ভাব। কাজ তো সারা জীবনেও শেষ হবে না, কিন্তু তুই যদি ক্লান্ত হয়ে ভেঙে পড়িস তাহলে লাভ কি? মনে রাখিস, পরিশ্রমী মানুষ একদিন বড় হয়। হাল ছাড়িস না, ভগবান সব দেখছেন। একদিন তোর ভাগ্যও বদলাবে। কাকির কথা ভাবতে ভাবতে গৌরী ঘড়া নিয়ে নদীর দিকে গেল। পানি তুলতে গিয়ে হঠাৎ তার চোখে পড়ে পানির মধ্যে ফুটে থাকা এক অপূর্ব নীল কমল ফুল। এটা কেমন ফুল? এত সুন্দর আর অদ্ভুত তো আমি আগে কখনো দেখিনি। এই কমলটা যেন আমাকে নিজের দিকে টানছে। মনে হচ্ছে এতে কোনো জাদু আছে, আমি নিজেকে আটকাতে পারছি না। কেননা আমি এটাকে তুলে নিই, নিজের কাছে রাখি। হয়তো এটা আমার জীবনে নতুন কিছু নিয়ে আসবে। এটা বলতে বলতে গৌরী ধীরে ধীরে পা বাড়িয়ে পুকুরের ভেতরে নামল। ঠান্ডা পানি তার পায়ে ছুঁয়ে যেন তাকে থামাতে চাইছিল, কিন্তু সেই অদ্ভুত কমলের আকর্ষণে সে এগিয়েই চলল। যেই সে হাত বাড়িয়ে কমল ফুলটি ছিঁড়ে নিল, ঠিক তখনই চারপাশে প্রবল বাতাস বইতে শুরু করল। পানিতে ঢেউ উঠল, আকাশ যেন গর্জে উঠল। হঠাৎ ধোঁয়ার মাঝে এক ভয়ঙ্কর আকৃতি প্রকাশ পেল। সে ছিল এক তান্ত্রিক। মূর্খ মেয়ে, তুই কি করে ফেললি? এটা কোনো সাধারণ ফুল ছিল না, এটা ছিল আমার বহু বছরের সাধনার ফল, যা তুই এক মুহূর্তেই নষ্ট করে দিলি। এবার তোকে এর ফল ভোগ করতেই হবে। তান্ত্রিক তার ছড়ি হালকা ঘোরাতেই চারপাশে এক মিষ্টি নীল আলো ছড়িয়ে পড়ল।
হাওয়া ধীরে বইতে লাগলো, পুকুরের পানি শান্ত হয়ে ঝিলমিল করতে লাগলো। সেই আলোয় গৌরীর শরীর ধীরে ধীরে বদলাতে শুরু করলো। কয়েক মুহূর্তের মধ্যেই সে এক সুন্দর নীল কমল ফুলে পরিণত হলো। তার পাপড়িগুলো হালকা দুলছিল, যেন সে এখনো সব অনুভব করতে পারছে। আপনি এটা কি করলেন? দয়া করে আমাকে আবার মানুষ বানিয়ে দিন। আমি সত্যি না বুঝেই ভুল করে ফেলেছি। এই ফুলের আকর্ষণে নিজেকে থামাতে পারিনি। আমি জানতাম না এটা এত বিশেষ। আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমাকে ক্ষমা করে দিন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর কখনো এমন ভুল করব না। শুধু একবার আমাকে আগের মতো করে দিন। তান্ত্রিকের রাগ ধীরে ধীরে শান্ত হলো। তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, আমি সরাসরি এই অভিশাপ ভাঙতে পারবো না, তবে একটি উপায় অবশ্যই বলতে পারি। বাবা, দয়া করে আমাকে পুরো সত্যটা বলুন। আমি এই রূপে আর থাকতে পারছি না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, কিন্তু আমি ইচ্ছা করে কিছুই করিনি। আমি শুধু ওই ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এখন আমি প্রতি মুহূর্তে ভয় আর দুঃখের মধ্যে বেঁচে আছি। আপনি আমার শেষ আশা। দয়া করে আমার ওপর দয়া করুন এবং আমাকে পথ দেখান। শোনো মেয়ে, এই অভিশাপ খুবই গভীর এবং জাদুকরী। এটা ভাঙা সহজ নয়। একজন সত্যিকারের সৎ হৃদয়ের রাজকুমারী তোমাকে মুক্ত করতে পারবে, কিন্তু তাকে 3টি কঠিন এবং রহস্যময় পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। সাধু বাবা, কেমন পরীক্ষা এগুলো? দয়া করে আমাকে ভালো করে বুঝিয়ে বলুন। সত্যি কি কেউ আমাকে বাঁচাতে পারবে? মেয়ে, প্রথম পরীক্ষায় রাজকুমারকে এক ঘন এবং রহস্যময় জঙ্গলে গিয়ে একটি জাদুকরী আয়না খুঁজে বের করতে হবে। আর পথে যেসব আহত বা অসহায় প্রাণী পাবে তাদের নিঃস্বার্থভাবে সাহায্য করতে হবে। তবেই জঙ্গল তাকে সঠিক পথ দেখাবে। দ্বিতীয় পরীক্ষায় সে এমন একটি নদীর সামনে পড়বে যেখানে অসংখ্য ধনরত্ন ঝলমল করবে, কিন্তু যদি সে সামান্য লোভ করে কিছু নিতে চায় তাহলে সেই মুহূর্তেই সে পাথর হয়ে যাবে। আর যদি সে নিজেকে সামলে রাখতে পারে, তাহলে কি সে সামনে এগোতে পারবে? হ্যাঁ মেয়ে, যদি তার মন সত্য ও দৃঢ় থাকে তাহলে সে তৃতীয় এবং সবচেয়ে কঠিন পরীক্ষায় পৌঁছাবে। সেখানে তাকে সেই রহস্যময় জাদুকরী আয়নার মুখোমুখি হতে হবে, যেটি তার মনের সব ভয়, বিভ্রম এবং দুর্বলতাকে জীবন্ত করে তুলবে। যদি সে সবকিছুকে জয় করে নির্ভয়ে সেই আয়নাটি ভেঙে ফেলতে পারে, তারপর তোমাকে এই নীলকমল রূপে নিজের হাতে তুলে বুকে জড়িয়ে নেয়, তখনই তোমার এই বন্ধন ভেঙে যাবে এবং তুমি। এতটুকু বলেই সাধু ধীরে ধীরে সেখান থেকে চলে গেলেন। এদিকে গৌরীর মামা তাকে খুঁজতে খুঁজতে খুবই উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি দুশ্চিন্তায় গ্রামের চৌপালে গিয়ে বললেন, এই কাকা, আমার ভাগ্নি গৌরীকে কোথাও দেখেছেন? সে সকাল থেকে কোথাও দেখা যাচ্ছে না। না বাবা, আমরা তো দেখিনি। হয়তো নদীর ধারে পানি তুলতে গেছে। এটা শুনেই গৌরীর মামা দৌড়ে নদীর দিকে চলে গেলেন। তিনি চারদিকে খুঁজলেন, সব জায়গায় ডাকলেন, কিন্তু গৌরীর কোনো খোঁজ পেলেন না। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে গেল, আর ক্লান্ত হয়ে তিনি বাড়ি ফিরে এলেন। আজ তোমার কারণেই গৌরীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তুমি সব সময় তাকে তিরস্কার করতে। নিজের মেয়ের মতো নয়, একজন কাজের মেয়ের মতো ব্যবহার করতে।
হয়তো এই কারণেই সে বাড়ি ছেড়ে চলে গেছে। জানি না আমার মেয়েটা এখন কেমন আছে। এ কথা শুনে তার স্ত্রী চুপ হয়ে গেল। তার চোখে অনুশোচনা স্পষ্ট ছিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। এইভাবেই দুশ্চিন্তা আর দুঃখে কয়েকদিন কেটে গেল। একদিন গ্রামের এক লোক সেই পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার চোখে পড়ল পানির মধ্যে ফুটে থাকা এক অদ্ভুত নীল কমল ফুল। ফুলটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে সে দ্রুত গ্রামের প্রধানের কাছে গিয়ে বলল, মুখিয়াজি, পুকুরে এমন একটা কমল ফুটেছে যা আমি জীবনে কখনো দেখিনি। রাজুর কথা শুনে মুখিয়া লোভে ভরা স্বরে বললেন, আরে রাজু, যদি সত্যি এমন সুন্দর আর বিরল কমল হয়ে থাকে তাহলে এটা আমাদের জন্য বড় সুযোগ। আমরা যদি এটাকে তুলে বাজারে বিক্রি করি তাহলে অনেক টাকা পাওয়া যাবে। এমন দুর্লভ ফুল মানুষ অনেক দামে কিনবে। চল, দেরি করিস না, এখনই গিয়ে দেখে আসি। মুখিয়া আর রাজু দ্রুত পা বাড়িয়ে পুকুরের দিকে রওনা দিল। কিছুক্ষণ পর তারা পুকুরের ধারে পৌঁছালো। ঝলমলে পানির মাঝে সেই নীল কমল এখনো ততটাই আকর্ষণীয় দেখাচ্ছিল। এটা দেখে মুখিয়ার চোখে লোভ আরও বেড়ে গেল। রাজু, তুই পানিতে নাম আর ওই কমলটা তুলে নিয়ে আয়। খেয়াল রাখবি এটা যেন আমাদের হাত থেকে বেরিয়ে না যায়। রাজু ধীরে ধীরে পানিতে নামল। পানি তার হাঁটু পর্যন্ত উঠে গেল। সে সাবধানে এগিয়ে গেল, কিন্তু যেই সে হাত বাড়িয়ে কমলটাকে ধরতে গেল, ফুলটি হালকা সরে গিয়ে পুকুরের মাঝখানে চলে গেল। এটা দেখে রাজু ভয় পেয়ে পিছিয়ে এলো। পাড়ে দাঁড়িয়ে থাকা মুখিয়া অবাক হয়ে সব দেখছিল। তোর দ্বারা কিছু হবে না রাজু, এবার আমাকেই নামতে হবে। মুখিয়া লোভ ভরা পায়ে পানিতে নামতে লাগলেন। তার চোখ শুধু সেই কমল ফুলের দিকেই ছিল। তিনি যতই এগোতে লাগলেন, কমল ততই তার থেকে দূরে সরে যেতে লাগল। তিনি যত সামনে বাড়েন, ফুল তত দ্রুত দূরে চলে যায়। তবুও মুখিয়া হাল ছাড়তে রাজি নয়। তুই আমার কাছ থেকে পালাতে পারবি না, আজ তোকে আমি ধরেই ফেলবো। কিন্তু চোখের পলকেই সেই কমল ফুলটি নদীর অন্য প্রান্তে চলে গেল। মুখিয়া ক্লান্ত ও হতাশ হয়ে নদী থেকে বেরিয়ে এলেন। তার মুখে বিস্ময় আর অসহায়ত্ব স্পষ্ট দেখা যাচ্ছিল। এদিকে অনেক দূরের এক রাজ্যে এক রাজকুমার বারবার এক অদ্ভুত স্বপ্ন দেখতে লাগল। স্বপ্নে সে একটি নীল কমল দেখতে পায়, আর তার ভেতর থেকে এক মেয়ের মৃদু কণ্ঠ শোনা যায়। আমার প্রিয়, আমাকে বাঁচাও। আমি এখানে এই বন্ধনে বন্দী। প্রতিটি মুহূর্তে তোমার অপেক্ষায় আছি। দয়া করে এসে আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করো। এই স্বপ্ন বারবার রাজকুমারকে অস্থির করে তুলল। এক সকালে রাজকুমার চন্দ্রেশ তার মায়ের কাছে গিয়ে বললেন, মা, কয়েকদিন ধরে একটা অদ্ভুত স্বপ্ন আমাকে বারবার বিরক্ত করছে। স্বপ্নে দেখি এক মেয়ে নীল কমল রূপে বন্দী হয়ে আছে আর আমাকে ডেকে বলছে, আমার প্রিয়, আমাকে এই বন্ধন থেকে মুক্ত করো। আমি বুঝতে পারছি না এটা শুধু স্বপ্ন নাকি কোনো ইঙ্গিত। পুত্র, এমন স্বপ্ন সাধারণ নয়। যদি কেউ তোমাকে ডেকে থাকে, তবে নিশ্চয়ই তার তোমার সাহায্য প্রয়োজন। আর তুমি এই রাজ্যের রাজকুমার, তোমার কর্তব্য তাকে সাহায্য করা। তোমার অবশ্যই যাওয়া উচিত। তবে মনে রেখো, এই পথ সহজ হবে না, তাই তোমার সেনাপতিকেও সঙ্গে নিয়ে যাও। রাজকুমার মাথা নত করে মায়ের আশীর্বাদ নিলেন। তারপর ঘোড়ায় চড়ে সেনাপতিকে সঙ্গে নিয়ে রহস্যের সন্ধানে রাজপ্রাসাদ থেকে রওনা হলেন। অনেক দিন ধরে পাহাড় ও ঘন জঙ্গল পেরিয়ে ভ্রমণ করার পর একদিন তারা একটি রহস্যময় জঙ্গলে পৌঁছালো। চারপাশে
অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। সেই জঙ্গলের মাঝখানে তারা এক তান্ত্রিক বাবাকে দেখল, যিনি গভীর ধ্যানে লীন ছিলেন। রাজকুমার তার কাছে গিয়ে ভদ্রভাবে প্রণাম করে বললেন, প্রণাম বাবা, দয়া করে আমাকে আশীর্বাদ করুন। তান্ত্রিক বাবা চোখ খুলে রাজকুমারের দিকে তাকালেন, হালকা হাসি দিয়ে হাত তুলে আশীর্বাদ করে বললেন, সুখে থাকো পুত্র। তোমার পথ অবশ্যই কঠিন, কিন্তু তোমার মন সৎ, তাই তুমি নিশ্চয়ই সফল হবে। এই আশীর্বাদ পেয়ে রাজকুমার ও সেনাপতি সামনে এগিয়ে যেতে লাগলেন। জঙ্গল আরও ঘন হয়ে উঠছিল। চারপাশে উঁচু উঁচু গাছ আর অদ্ভুত নীরবতা ছড়িয়েছিল। হঠাৎ তারা এক মৃদু কাতর শব্দ শুনতে পেল, যেন কেউ সাহায্যের জন্য ডাকছে। সেনাপতি, মনে হচ্ছে কেউ বিপদে আছে, আমাদের তাকে সাহায্য করা উচিত। দুজনেই সেই শব্দের দিকে এগিয়ে গেলেন। অল্প দূরে গিয়ে তারা একটি আহত হরিণ দেখতে পেল, যেটি যন্ত্রণায় ছটফট করছিল। ভয় পেও না, আমরা তোমার সাহায্য করব। রাজকুমার হরিণটির সেবা করলেন, তাকে পানি পান করালেন এবং নিরাপদ জায়গায় পৌঁছে দিলেন। কিছুক্ষণ পর হরিণটি উঠে দাঁড়িয়ে জঙ্গলের ভেতরে চলে গেল, যেন কৃতজ্ঞতা জানিয়ে গেল। রাজকুমার, আপনি খুব ভালো কাজ করেছেন। এই আহত হরিণকে সাহায্য করে আপনি সত্যিকারের দয়া ও মানবতার পরিচয় দিয়েছেন। এটাই প্রকৃত ধর্ম। আপনার পিতাও আপনার মতোই দয়ালু ও নির্মল হৃদয়ের ছিলেন। আজ আপনি প্রমাণ করলেন যে আপনি তার যোগ্য সন্তান। সেনাপতি, বিপদে কারো সাহায্য করা শুধু আমাদের ধর্ম নয়, আমাদের দায়িত্ব। সে মানুষ হোক বা কোনো প্রাণী, আমাদের সব প্রয়োজনমন্দের পাশে দাঁড়ানো উচিত। কারণ প্রকৃত মানবতা হল অন্যের কষ্ট বুঝে তা কমানোর চেষ্টা করা। এভাবে কথা বলতে বলতে তারা আবার সামনে এগিয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পর জঙ্গল ধীরে ধীরে শেষ হয়ে গেল, আর সামনে একটি শান্ত নদী দেখা গেল। নদীর ঢেউয়ে সূর্যের আলো ঝিলমিল করছিল। যেই রাজকুমার নদীর কাছে পৌঁছালেন, তার চোখ হঠাৎ পড়ে পানির মাঝে ফুটে থাকা এক অপূর্ব নীল কমলের উপর। ফুলটি অন্য সব ফুলের থেকে আলাদা এবং অত্যন্ত আকর্ষণীয় লাগছিল। রাজকুমার কিছুক্ষণ সেই নীল কমলটির থেকে তাকিয়ে রইলেন, তারপর ধীরে স্বরে বললেন, এই সেই কমল যেটা আমি বহুদিন ধরে আমার স্বপ্নে দেখছিলাম। একই রহস্যময় আভা, একই অদ্ভুত আলো। এখন আমি নিশ্চিত আমার এই যাত্রা আমাকে এখানেই নিয়ে আসার জন্যই ছিল। যেই তিনি কমলের দিকে এগিয়ে গেলেন, হঠাৎ বাতাসে এক মৃদু ঢেউ উঠল, আর সেই কমলের ভেতর থেকে যেন এক মধুর কণ্ঠ শোনা গেল। একটি সুন্দর মুখও ভেসে উঠল। আমার প্রিয়, আপনি অবশেষে এসেই গেলেন। আমি কত দিন ধরে আপনার অপেক্ষায় ছিলাম। প্রতিটি মুহূর্ত, প্রতিটি শ্বাসে শুধু আপনাকেই ডেকেছি। আমার বিশ্বাস ছিল আপনি একদিন অবশ্যই আসবেন এবং আমাকে এই বন্ধন থেকে মুক্ত করবেন। এই কথা শুনে রাজকুমার বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। এ কি আশ্চর্য ব্যাপার! একটি ফুল আমার সঙ্গে কথা বলছে। তুমি কি সত্যি সেই যে আমাকে স্বপ্নে ডাকছিলে? তুমি কে, আর এই রূপে কিভাবে এলে? তখন গৌরী নিজের দুঃখ ভরা কণ্ঠে পুরো অভিশাপের কথা রাজকুমারকে জানাল। সব কথা শোনার পর রাজকুমার কিছুক্ষণ নীরব রইলেন, তারপর দৃঢ় স্বরে বললেন, তুমি চিন্তা করো না, আমি তোমাকে অবশ্যই এই অভিশাপ থেকে মুক্ত করব। তুমি শুধু আমার অপেক্ষা করো এবং আমার ওপর বিশ্বাস রাখো। এ কথা বলে রাজকুমার ও সেনাপতি আবার জঙ্গলের গভীরে এগিয়ে গেলেন। অনেকক্ষণ পথ চলার পর তারা একটি অন্ধকার গুহার সামনে পৌঁছালেন।
দুজন সাহস করে গুহার ভেতরে প্রবেশ করলেন। ভেতরে গিয়ে দেখলেন মাঝখানে একটি কালো আয়না রাখা আছে, কিন্তু যেই রাজকুমার আয়নাটিকে স্পর্শ করতে হাত বাড়ালেন, ঠিক তখনই হঠাৎ এক ভয়ঙ্কর রাক্ষস আবির্ভূত হলো। এটা আমার প্রিয় আয়না, তোমার এটাকে ছোঁয়ার কোনো প্রয়োজন নেই। দয়া করে আমাকে এই আয়নাটি ভাঙতে দিন। এর মধ্যে কারো শ্বাস আটকে আছে। এটা ভাঙলেই সে তার অভিশাপ থেকে মুক্তি পাবে। যদি তুমি এই আয়না ভাঙতে চাও, তাহলে তোমাকে আমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে। বলতো, এই পৃথিবীতে সবচেয়ে বড় ধন কি? কিছুক্ষণ চিন্তা করার পর রাজকুমার দৃঢ় স্বরে উত্তর দিলেন, এই পৃথিবীর সবচেয়ে বড় ধন সোনা নয়, রূপা নয়, আর কোনো প্রাসাদ বা সম্পদও নয়। সবচেয়ে বড় ধন হল দয়া, সত্য এবং অন্যের প্রতি ভালোবাসা। কারণ এটাই সেই সম্পদ যা মানুষকে সত্যিকারের মহান করে তোলে এবং চিরকাল তার সঙ্গে থাকে। রাজকুমারের কথা শুনে রাক্ষসের কঠোর মুখ হঠাৎ শান্ত হয়ে গেল। তার চোখে সন্তুষ্টির ছাপ দেখা গেল। সে হালকা হাসল, আর গুহার ভেতর তার হাসির শব্দ প্রতিধ্বনিত হল। হে রাজন, তুমি শুধু জ্ঞানী নও, তোমার হৃদয়ও পবিত্র ও কোমল। তুমি এই আয়না ভাঙতে পারো, কিন্তু মনে রেখো, কখনো কাউকে আঘাত করার চেষ্টা করবে না। সবসময় দরিদ্র ও প্রয়োজনমন্দদের সাহায্য করবে। এ কথা বলেই রাক্ষস হঠাৎ বাতাসে মিলিয়ে গেল। গুহা আবার নীরব হয়ে গেল। রাজকুমার দেরি না করে সেই কালো আয়নাটি তুলে নিলেন এবং সমস্ত শক্তি দিয়ে মাটিতে আছড়ে ফেললেন। আয়না ভাঙার সঙ্গে সঙ্গে এক তীব্র আলো ছড়িয়ে পড়ল, আর সেই মুহূর্তে গৌরী আবার তার আসল রূপে ফিরে এলো। আমার প্রিয়, আপনার কারণেই আমি এই অভিশাপ থেকে মুক্ত হলাম। তুমি কি সেই ফুল? তুমি তো অপরূপ সৌন্দর্যের অধিকারী। সৌন্দর্যের মহিমায় তোমার সারা অঙ্গ ঝলমল করছে। ওহে রমণী, তুমি তো এক দেখাতেই আমার মন প্রাণ সব কেড়ে নিয়েছ। তুমি তো সুহাসিনী, তুমি সুকোষিনী। সুন্দর তোমার হিয়া। তোমাকে আমার পছন্দ হয়েছে। করবে কি আমাকে বিয়া? মিয়া বিবি রাজি তো কিয়া কারেগা কাজী। ওদের বিয়ে হয়ে রাজমহলে ফিরে যায়। তোমরা এবার হাতের কাজ সেরে গিয়ে পড়তে বসো।